প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো এমসিকিউ কোশ্চেন এবং কোশ্চেনগুলোর আনসার, যেগুলো এবারের এইচএসসি পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। তোমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা হলো জীব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার কোনটি? জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার, সঠিক উত্তর হবে প্লাজমিড। তারপর আছে প্লাজমিডের আণবিক ওজন প্রায় কত ডালটন? সঠিক উত্তর হলো 10⁶ থেকে 200 × 10⁶ ডালটন। সঠিক উত্তর হলো গ। পানিতে তেল শোধনে ব্যবহৃত হয়, পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় একটা ব্যাকটেরিয়া, সেটার নাম হলো সিউডোমোনাস আউরিজিনোসা। খ উত্তর। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? আমরা জানি ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় পদার্থ। তারপরের প্রশ্ন, সুপার রাইসে কোন ভিটামিন থাকে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসছিল এটা। সুপার রাইসে ভিটামিন এ থাকে। তারপর জিএমও এর পূর্ণরূপ কি? আমরা জানি যে জিএমও এর পূর্ণরূপ হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। সঠিক উত্তর ঘ। কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? আমরা জানি যে এনজাইম দ্বারা নির্দিষ্ট অংশ কাটা হয় সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে? এটা কুমিল্লা বোর্ডে আসছিল 2017 সালে। সঠিক উত্তর হলো ইন্টারফেরন। এটা জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে। পরের প্রশ্ন, আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, একটা ব্যাকটেরিয়ার অভ্যন্তরে ক্রোমোজোম আছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এবং তার বাইরে গোলাকার একটা বস্তু দেখা যাচ্ছে, সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। উল্লেখিত চিত্রে এ চিহ্নিত অংশটির নাম কি? আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে যে গোলাকার অংশ দেখা যায় সেটাকে বলা হচ্ছে প্লাজমিড। এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো বেশি সংখ্যক জিন ধারণ করে, দ্বিসূত্রক ডিএনএ অণু সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করে। এখানে তিনটাই সঠিক। প্লাজমিড বেশি সংখ্যক জিন ধারণ করে এবং দ্বিসূত্রক এটা, এবং এটা সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করে থাকে। সঠিক উত্তর হলো 1, 2 এবং 3 ঘ। পরের প্রশ্নে চলে যাব, কোনটি জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ ক্ষেত্র? জিনোম সিকোয়েন্সিং কোন জায়গায় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি, তারপর আছে ইন্টারফেরন উৎপাদন, ইনসুলিন উৎপাদন। সঠিক উত্তর হবে 1 এবং 3, কীট পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি করা এবং ইনসুলিন উৎপাদন করা। এটা হলো জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ ক্ষেত্র। প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে যে গোলাকার যে বস্তুটি দেখা গিয়েছিল সেটাকে বলা হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডের ক্ষেত্রে প্রথম যে প্রযোজ্য সেটা হলো ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ। হ্যাঁ, যে প্লাজমিড হলো ক্রোমোজোমের বাইরে থাকে একটা ডিএনএ, স্বপ্রজননক্ষম এবং বৃত্তাকার। এখানে তিনটাই সঠিক, 1, 2 এবং 3। সঠিক উত্তর হলো ঘ। পরের প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটার মাধ্যমে দুটি প্রশ্ন অ্যান্সার করতে হবে। উদ্দীপকে দেখা যাচ্ছে যে একটা গোলাকার দ্বিসূত্রক ডিএনএর কথা বলা আছে এবং এ চিহ্নটির দ্বারা একটা অংশকে চিহ্নিত করা হয়েছে। চিত্রের এ চিহ্নিত অংশের নাম কি? চিত্রে এ চিহ্নিত অংশের নাম হলো কাঙ্ক্ষিত ডিএনএ। অর্থাৎ এই যে অংশটা দেখা যাচ্ছে এ চিহ্নিত, এই জায়গাটার মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএ জোড়া দেওয়া হয়েছে, এজন্য এটার নাম হলো কাঙ্ক্ষিত ডিএনএ। চিত্র বি এর প্রয়োগ, চিত্র বি কোথায় প্রয়োগ করা হয়? তার মানে এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ। এটা কোথায় প্রয়োগ করা হয়? এটা মানব ইনসুলিন উৎপাদন করা হয়, সঠিক উত্তর। টিকা উৎপাদন করা হয়, এটাও সঠিক। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়, এটাও সঠিক। তাহলে এখানে তিনটাই সঠিক, মানব ইনসুলিন উৎপাদন, টিকা উৎপাদন, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। উত্তর ঘ। পরের প্রশ্ন আসি, উদ্দীপকটি পরে দুটি প্রশ্ন উত্তর দাও। কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত ডিএনএ এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সৃষ্টি করা যায়। আবারও প্লাজমিড থেকে আসছে। কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত ডিএনএ, আমরা যেটা জানি যেটাকে প্লাজমিড বলা হয়, এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান কি? যে অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএ কথা বলা হয়েছে প্লাজমিডের মাধ্যমে জোড়া লাগিয়ে, এই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উপাদান হলো লাইগেজ এনজাইম, যেটা দিয়ে জোড়া লাগানো হয়, রেস্ট্রিকশন এনজাইম, যেটা দিয়ে কাটা হয়, তারপর সিজিয়াম ক্লোরাইড, এটা দিয়ে ডিএনএ যে প্রবেশ করেছে ব্যাকটেরিয়ার ভিতরে সেটাকে প্রমাণ করা যায়। তারপরে তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু তিনটাই, 1, 2 এবং 3। তার মানে ঘ, এই তিনটাই প্রয়োজনীয় উপাদান এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে। তারপর উদ্দীপকে উল্লিখিত ডিএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য স্বপ্রজননক্ষম দ্বিবিভাজনে সাহায্য করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী।
উদ্দীপকে উল্লিখিত ডিএনএ তার মানে প্লাজমিডকে বোঝানো হয়েছে। আমরা জানি যে প্লাজমিড স্বপ্রজননক্ষম, তারপরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, দ্বিবিভাজনে সাহায্য করে, এটা সঠিক হবে না। সঠিক হবে 1 এবং 3, তার মানে হলো গ। খ, 1 এবং 3 মানে খ, স্বপ্রজননক্ষম এবং কি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, এটা প্লাজমিডকে বোঝানো হয়েছে। তারপর আছে যে ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম, ডিএনএ থেকে খণ্ডিত করে আমরা জানি যে যে কোনো জায়গায় কাটে সেটাগুলো রেস্ট্রিকশন এনজাইম, আর নির্দিষ্ট জায়গায় কাটে সেটা রেস্ট্রিকশন এনজাইম। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, এটা সঠিক। নির্দিষ্ট স্থানে ডিএনএ অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন, হ্যাঁ এটাও সঠিক, কারণ আমরা জানি যে ডিএনএ কে ছেদন করতে রেস্ট্রিকশন এনজাইম লাগে। ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, এটা রিকম্বিনেন্ট ডিএনএ এর সাথে যায় না। সঠিক উত্তর হবে 1 এবং 2, 1 এবং 2, তাহলে সঠিক হবে ক, 1 এবং 2। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন? বিজ্ঞানী কার্ল এরিক সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। টিস্যুকে কালচার পদ্ধতির প্রাথমিক উদ্দেশ্য হলো, আমরা জানি যে টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য হলো নতুন বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন, অর্থাৎ নতুন নতুন চারা উৎপাদন, বেশি চারা উৎপাদনের মূল উদ্দেশ্যটাই হলো কি টিস্যু কালচার। গ্রিন বায়োটেকনোলজি কোন বিষয় নিয়ে কাজ করে? আমরা জানি সবুজ বায়োটেকনোলজি বা সবুজ প্রযুক্তি এটা কৃষি ক্ষেত্র নিয়ে কাজ করে। নিচের কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? আমরা জানি যেটা দিয়ে ডিএনএ নির্দিষ্ট অংশ কাটে সেটা হলো রেস্ট্রিকশন এনজাইম, সুতরাং এটা একটা আণবিক কাঁচি নামে পরিচিত, রেস্ট্রিকশন এনজাইম। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেছিলেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেছিলেন জ্যাক উইলিয়ামসন। আর একটু আগে যে প্রশ্ন হচ্ছে এটা ছিল বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেছিলেন কার্ল এরিক। টিস্যু কালচারের কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা যায়? বীজের সুপ্তাবস্থা দূর করা যায় এমব্রায়ো কালচারের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এমব্রায়ো কালচারের মাধ্যমে কি করা হয় যে বীজের যে সুপ্তাবস্থা আছে এটা দূর করা যায়। কোন প্রযুক্তিতে মাতৃগুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা যায়? অর্থাৎ মায়ের বৈশিষ্ট্যগুলো ঠিক রেখে দ্রুত সংখ্যা বৃদ্ধি করার মাধ্যম হলো মাইক্রো প্রোপাগেশন। এটার মাধ্যমে কি করা হয়? কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ঠিক রেখে দ্রুত সংখ্যা বৃদ্ধি করা হয়। লাল জীব প্রযুক্তি শব্দটি ব্যবহার করা হয় কোন জীব প্রযুক্তির ক্ষেত্রে? সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে। যেমন একটু আগে বলেছিলাম যে গ্রিন বায়োটেকনোলজি, গ্রিন টেকনোলজি ছিল কৃষি ক্ষেত্রে, আর লাল প্রযুক্তি যেটা এটা হলো চিকিৎসা ক্ষেত্রে। টিস্যু কালচারে জীবাণুমুক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? আমরা জানি টিস্যু কালচার ল্যাবে অটোক্লেভ নামে একটা যন্ত্র থাকে, সেটা দিয়ে জীবাণুমুক্ত করা হয় বিভিন্ন যন্ত্রপাতি টিস্যু কালচার ল্যাবে। টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের পিএইচ মান কত? কালচার মিডিয়ামের পিএইচ মান 5.5 থেকে 5.8। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো ভর্তি পরীক্ষার জন্য। আমরা পরের প্রশ্ন চলে যাই, কোন পদ্ধতিতে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা হয়? হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা হয় সেটা হলো অ্যান্থার কালচারের মাধ্যমে। আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যান্থার কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদের চারা তৈরি করা হয়। পরাগধানী কালচারের মাধ্যমে সৃষ্ট গুয়ান 18 কোন ধরনের ফসল? এটা হলো ধান, এটা ধান সৃষ্টি করা হয়েছে গুয়ান 80 পরাগধানী কালচার মাধ্যমে তৈরি করা হয়েছে। বিশ্বের প্রথম সিনথেটিক জীবের নাম কি? এটাকে বলা হচ্ছে সিনথিয়া। বিশ্বের প্রথম সিনথেটিক জীবের নাম হলো সিনথিয়া। পীড়ন সহনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয় নিচের কোন পদ্ধতিতে? পীড়ন সহনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয় ইনভিট্রো সিলেকশন পদ্ধতিতে। অর্থাৎ ইনভিট্রো সিলেকশন পদ্ধতিতে কোন উদ্ভিদকে পীড়ন প্রদান করা হয় এবং এই পীড়ন করার মাধ্যমে যে উদ্ভিদটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে পীড়ন সহনশীল উদ্ভিদ, আর এই পদ্ধতির নাম হলো ইনভিট্রো সিলেকশন। তো আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং বিভিন্ন বোর্ডেও যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নগুলাই বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু আমি যেগুলো দেখিয়েছি এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোকে বিভিন্নভাবে ওনারা প্রশ্নের মধ্যে দিতে পারে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও বায়োলজি সম্পর্কে কিছু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।